আজকাল অনেক এডুকেটেড কাপেল বছর পর বছর চেষ্টা করার পরেও প্রেগনেন্সি হচ্ছে না, কিন্তু তারা বুঝতেও পারছেন না সমস্যাটি কোথায়। লাইফস্টাইল, স্ট্রেস, নাকি লেট ম্যারেজ, নাকি শরীরে অন্য কোনো হিডেন ইস্যু। আজ এই সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সাথে আছেন কলকাতার রিনাউন্ড ফার্টিলিটি এবং আইভিএফ স্পেশালিস্ট এবং ফাউন্ডার অফ নির্বাণা আইভিএফ ক্লিনিক ডক্টর মীনা নারায়ণ। যদি এই ধরনের রিয়েল ডক্টর কনভারসেশন আপনাদের হেল্পফুল লাগে, প্লিজ ডাক্তারবাবু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনারা দেখছেন বেঙ্গলের অন্যতম বড় হেলথ কেয়ার পডকাস্ট চ্যানেল ডাক্তারবাবু। নমস্কার ম্যাম, ওয়েলকাম টু ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল। ম্যাম, আমরা স্টার্টটা খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়ে আমরা স্টার্ট করব, সেটা হচ্ছে আজকাল এই যে ইনফার্টিলিটি কেস কেন এত বাড়ছে? রাইট, ইনফার্টিলিটি কেস বড়া মেন কারণটা হচ্ছে খুবই স্ট্রেসফুল লাইফস্টাইল, ক্যারিয়ার কনসিয়াস হয়ে যাচ্ছেন, লেট ম্যারেজ হয়ে এটা নিয়ে হয়, পুয়ার ডায়েট, পুয়ার ফুড কোয়ালিটি, পুয়ার হাইড্রেশন, এইসব নিয়ে প্রায় ইনফার্টিলিটি কেসটা গ্র্যাজুয়ালি বাড়ছে। হু যেটা রিসার্চ করে বলছে যে 6জন কাপেলের মধ্যে একজন কাপেলের ইনফার্টিলিটি ইস্যু আছে। তো এটা কতটা আমাদের সমাজের জন্য অ্যালার্মিং? একটা স্ত্রী আর একটা পুরুষ যখন বিয়ে হয়ে যাচ্ছে, বিয়ে পরে উনি একসঙ্গে থাকছেন, मतलब मैरिटल लाइफটা কনজিউম করছেন, আর উইদাউট এনি কন্ট্রাসেপশন কনজিউম দ্য मैरिटल লাইফ। আর 6 মাস থেকে 1 বয়স মধ্যে যদি উনি কনসিভ করতে পারছে না, যেই কোনোভাবে মা বাবা হতে পারছেন, তাই কাপলকে বলে ইনফার্টাইল কাপল। তখন ওনাকে একটা মেডিকেল কনসাল্ট, मतलब যে কনসাল্ট গাইনো ইয়া পাশে ওনার সঙ্গে দেখা করতে হয়। মানে সেক্ষেত্রে ইমোশনালি কাপেলদের কতটা ইম্প্যাক্ট করে? রাইট, ডিপেন্ডটা হচ্ছে কি কাপল কোন এজে বিয়েটা করেছে। ডেফিনেটলি কম বয়স হলে ডেফিনেটলি উনি একটু ওয়েট করতে পারবেন, লেকিন যদি উনি তাড়াতাড়ি বাচ্চাটা চাইছেন, কি আমরা তো 6 মাস হয়ে গেল ম্যাডাম কনসিভ করতে পারছি না, ডেফিনেটলি তখন ডেফিনেটলি ওনার আর্জেন্ট ট্রিটমেন্টটা লাগবে, ব্লাড টেস্ট লাগবে, অনেক কিছু ব্যাপার আছে। লেকিন একটা মহিলা যদি 35 থেকে 40 ইয়ার্স মধ্যে বিয়ে করেছে আর নর্মাল ম্যারিটাল লাইফ কনজিউম করছেন, আর তখন উনি মা হতে পারছেন না, মা বাবা হতে, তখন ওনাকে আর্জেন্ট ট্রিটমেন্ট দরকার আছে ডেফিনেটলি। তো প্রথম যখন কাপলটা আমার পাশে আসে, ডেফিনেটলি প্রথম 3 মাসে তো ডায়েট হ্যাবিট, ফুড হ্যাবিট, ফ্রুটস, নাটস আর কিছু ফলিক অ্যাসিড আর ভাইটামিন ই, ডি আমরাকে প্রিসক্রাইব করতে হবে টু ইমপ্রুভ দ্য কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি অফ এগ অ্যান্ড স্পার্ম। তো এখানে যখন বাচ্চা হয় না, তখন সব থেকে বেশি স্ট্রেস দেওয়া হয় মহিলাদের। এটা আমাদের সমাজের জন্য কতটা হার্মফুল? ডেফিনেটলি যখন বাঙালির মধ্যে তো একটা ট্রেডিশন আছে কি সব জায়গায় এই 6 মাস মধ্যে যদি বেবি না হয়, তখন মহিলাদের উপরে খুবই বেশি চাপ হয়ে যাচ্ছে। অনেক কিছু সোশ্যাল স্টিগমা পরে মহিলাকে শুনতে হয়, বাজ আছে অনেক কিছু বলে, সোসাইটি ফাংশন মধ্যে भी পার্টিসিপেট করতে বারণ করা যায় ওনাকে। তখন মহিলা কান্নাকাটি করেই আমার ক্লিনিকটি প্রায় আসে, ম্যাডাম এতদিন তো হচ্ছে মা হতে পারছি না, আমরা বাড়িতে থাকতেই পাচ্ছি না, এইভাবে আমরাকে মা হতে ট্রিটমেন্টটা স্টার্ট করুন, মা আমরা হতে চাইছি। তো ফার্স্ট অফ অল তো যখন পেশেন্টটা আসে, ডেফিনেটলি উইল আলট্রাসাউন্ড স্ক্রিনিং করে সি দ্য হার এগ স্ট্যাটাস, কি ডিমগুলি কত আছে। এইখানে আমি বয়স প্রথমই আসছে, মহিলাদের বয়সটা কত বয়সে উনি বিয়েটা করেছেন প্রায়। তো দুজনেই মেল অ্যান্ড ফিমেল ইকুয়ালি রেসপন্সিবল ফর দ্য ইনফার্টিলিটি, আর দুজনকেই আমরা ব্লাড টেস্ট করে স্ক্রিনিংটা করব, আর মহিলাদের আলট্রাসাউন্ড করে আমরা দেখব কি ওনাদের ইউটারাসটা ডিজিজ ফ্রি আর নট। ডিজিজ ফ্রি মানে হয় ইউটারাস ইজ ফ্রি অফ পলিপ, সাইনিকিয়া, হাইড্রোসালপিংস, ফাইব্রয়েড অ্যান্ড এইসব দেখতে হয়। মানে যদি খুব সহজ ভাষায় বোঝেন, মানে এটা খুব টেকনিক্যাল টার্ম হয়ে গেল,
सहज भाषा में बोले कि पैथोलॉजी फ्री यूट्रस Okay. মানে ইউট্রাস অ্যাবসলিউটলি একদম হেলদি আছে বলতে হয়। তো হেলদি ইউট্রাস, হেলদি ওভারি আর হেলদি নিয়মে সহজভাবে উনি মা হতে পারবেন। মহিলাদের বয়স যদি কম আছে, রাইট, মহিলা আমার পাশে এসছে মা হতে, আমরা ম্যাডাম মা আমরা বেবি চাইছি, তখন আমরা কি করব, প্রথম স্ক্রিনিং করতে হয় আর কিছু ব্লাড টেস্ট করে ওয়ার্কআউট করতে হয় ডিম কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি ভালো আছে নেই, আর ওনার যে ইউট্রাস আছে দুটা ফ্লোপিয়ান টিউব খোলা আছে या ব্লক আছে। সহজভাবে বলতে পারবেন কি দুটাই ফ্লোপিয়ান টিউব পেটেন্ট আছে, খোলা আছে। আর পাশে বড় পার্টনারটা ওনার স্পাউসে আমরা দেখব কি বাকি ব্লাড টেস্ট আর ওনার স্পার্ম কোয়ালিটিটা কেমন আছে। যদি দুটাই জিনিস ভালো আছে তো ন্যাচারালি একটা প্রসিজার নামটা হচ্ছে SIS। ইনফার্টিলিটি প্র্যাকটিস করতে গেলে SIS আর SSG খুবই ভালো। কি 50% ইনফার্টাইল কাপল এমনি প্রেগনেন্সি SIS পরে মা হতে পারে। SIS আর SSG, রাইট? দুটা একই জিনিস। মানে কি, মানে অ্যাকচুয়ালি কি এটা বলে সেলাইন ইনফিউশন সোনোগ্রাফি। ওকে। পার্সেল ব্লক হলে বি প্রায় টিউবটা খুলে যায়, আর দ্যাট ইজ কল্ড দ্য প্রেগনেন্সি এনহান্সিং প্রসিজার উইথ একটা পেটেন্সি টেস্ট। তো দুটাই একসঙ্গে আমরা করে ফেলি। তো 50% অফ ইনফার্টাইল কাপল বয়স কম হলে লেস দেন 35 কনসিভ ন্যাচারালি বাই দিস প্রসিজার। আচ্ছা, এখানে মেল ইনফার্টিলিটি কতটা কমন থাকে? ইয়া ইকুয়ালি 40 to 50% মেল ইনফার্টিলিটি আছে। তো কি করে মেল ইনফার্টিলিটি হয়ে যাচ্ছে দেখুন, একটা তো হয় ডেফিনেটলি ফিনান্সিয়াল স্ট্যাটাস তো মাইনেই রাখে, গুড নিউট্রিশন অ্যান্ড গুড স্পার্ম কাউন্ট, রাইট? এখন কি হচ্ছে, ম্যাক্সিমাম লোক স্মোকিং, ড্রিঙ্কিং, বেশিরভাগে জার্নিটা করে যে সাইকেল বেশি করে জার্নি করে, কোনো ড্রাইভার কাজ করে या কোনো টেইলিং কাজটা করে, আর কোনো পেন্টিং ওনাদের ডেফিনেটলি স্পার্ম কাউন্টটা খুবই খারাপ থাকে। আর একটা ব্যাপার হলো পুয়ার নিউট্রিশন, তো আগেই আমরা কথাটা বললাম। থার্ডটা হলো স্ট্রেসফুল লাইফ, খুব বেশি দের রাত জেগে জেগে কাজটা করে যাচ্ছে, তো এটা একটা স্ট্রেসফুল স্লিপ হচ্ছে না, দ্যাট ইজ কল দ্য ডিস্টার্ব স্লিপ। তো গুড স্লিপ না হলে ভি স্পার্ম কাউন্টটা কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি দুটাই কমে যায়। আর একটা হলো হেলদি লাইফ স্টাইল, লাইক সকালে উঠছে খুব বেশি হাইড্রেশন মেনটেন করছে, জল খাচ্ছে, ভালোই বেরিজ খাচ্ছে, ইয়া ফার্টিলিটি সিড খাচ্ছেন উনি। তা এইসব খেলে কি হয়, কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটিটা স্পার্মটা ভালো থাকে। ইয়া আর যখন ফার্টিলিটি টেস্ট হয়, মেয়েদের থেকে কি ছেলেরা বেশি হেজিটেট করে টেস্টের জন্য? ইয়া ডেফিনেটলি। প্রথম তো বলি আমাদের তো কোনো সমস্যাই নেই, ওনাদের টেস্ট করে নিন। তখন আমরা ডেফিনেটলি বলি এটা তো হয় না, দুটা স্পার্ম আর এক ইউনিয়ন নিয়েই বেবিটা তৈরি হয়। আপনারা ডিএনএ আর মহিলাদের ডিএনএ ইকুয়ালি রেসপন্সিবল ফর দ্য বেবি। তো দুজনকেই হেলদি ভিটামিনস খেতে হবে প্রথম 3 মাস, তারপরেই আমরা ফার্টিলিটি ট্রিটমেন্টটা স্টার্টটা। তো প্রথম হয় pre-pregnancy counseling. That is a very, very important to maintain the healthy status of the egg and sperm, right? यदि 3 माह से उन्हें healthy lifestyle, healthy food habit, good hydration, good sleep maintain করছেন, তো definitely she get the natural pregnancy after 3 months of treatment. যখন ধরুন অনেক সময় হয় এমন কোনো পেশেন্ট আপনার কাছে এসেছিল যে একদম হোপ হারিয়ে আপনার কাছে এসেছিল, এরকম কিছু? ইয়া দুটা পেশেন্ট, 3টে পেশেন্ট কথাটা বলবো। প্রথমটা হচ্ছে একটা যে মহিলা এসেছিলেন, ওনাদের বয়স খুবই বেশি ছিল, মতলব মোর দ্যান 38। তো আমরা প্রথমে বলি কি মোর দ্যান 35 হলেই অ্যালার্মটা বেজে যাচ্ছে ওনাদের, কি একটা শেষ হয়ে যাচ্ছে, এক কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে। বাট সি ওয়াজ অ্যাট দ্য এজ অফ 38, ওনার একটা প্রথম ছেলে, সি ওয়াজ সেকেন্ডারি ইনফার্টিলিটি। আর অনেক গাইনোকে দেখিয়েছেন, গাইনি পরপর ট্রিটমেন্ট দিয়ে যাচ্ছেন, খুব দিয়ে যাচ্ছেন, মা হতে পারবেন, পর একটা বাচ্চা নেই। বাচ্চা যে ছিল এটা এনিভাবে শেষ হয়ে গেছে, বাড়িতে ছেলে নেই, এক্সপায়ার্ড বাই এনি মিনস। তো উনি বলছেন কি ম্যাডাম যাই কিছু করুন, আইভিএফ করুন, IUI করুন, আমরা বেবি দরকার, আমরা তাড়াতাড়ি বেবি দরকার ম্যাডাম, আমরা রিকোয়েস্ট করছি। ডেফিনেটলি ওনার মানে খুব বেশি বড় প্রমোটার নেই, একটা প্রমোটারটা ছিলেন,
ওবেসিটিটা ছিল 110 কেজি বডি ওয়েট। তো আমরা প্রথম ল্যাপ্রোস্কোপি বা MIS মিনিমাল ইনভেসিভ সার্জারি করে দেখলাম টিউব, ইউট্রাস, ওভারি সব হেলদি আছে নেই, আর দেন ডিরেক্টলি আমরা IVF করে ওনাকে বেবিটা দিয়েছি। এই একটা পেশেন্ট ছিল। তো দিস ওয়াজ আ রিচ পেশেন্ট, রাইট। একটা পেশেন্ট এসেছিল ডাব বিক্রি করতে। ওনার প্রথম ছেলেটা ভালোই ফুটবল প্লেয়ার। Any have a local gunda maybe have harm her child and paralyzed. তা উনি বললেন কি ম্যাডাম আর তো আমরা কোনো মতলব সাহারা কি বলে নেই, আমরা বেবি চাইছি, এনিভাবে আমরা বেবিটা দিন ম্যাডাম, যেইভাবে আমরা টাকা পয়সা লেখি নেই। উনি একটা ডাব বিক্রি করেন। তো এই দুটা পেশেন্ট ছিল ডাব বিক্রি করে কি করে IVFটা করবে ডেফিনেটলি। তা উনি বলেন আমরা উপরে ছেড়ে দিয়েছেন কি ট্রিটমেন্ট করবেন, তো আমরা IVF করে উনিকে টুইন বেবিটা দিয়েছি দুটা। আর একটা পেশেন্ট IVF করে আমার পাশে এসেছিলেন, বাট টাকা পয়সা তো আর নেই ম্যাডাম, আর আপনারা দেখুন আমরা IVF এখন চাইছি না, ন্যাচারালভাবে আমরা মা হতে চাইছি, তো ম্যাডাম এমন একটা ট্রিটমেন্ট করুন। তো ডেফিনেটলি আমরা SIS করে আমরা বললাম প্রথম দুটা সাইকেল তুমি ট্রাই করো, না হলে আমরা পরে IVFটা করে দেবো, ডেফিনেটলি আই উইল হেল্প ইউ ফর ফিনান্সিয়ালি। তো ন্যাচারালি উনি ফার্স্ট সাইকেলে ন্যাচারাল কনসিভ করেছেন, নামটা নিতে পারবো না, এখন উনি ফলো আপ করছেন আমার ক্লিনিকে রাইট নাও 24 উইক অফ প্রেগনেন্সি। তো এইসব পেশেন্ট হচ্ছে ইমোশনালি এটাও এক ধরনের অ্যাচিভমেন্ট। ইয়া রাইট। লেট ম্যারেজে কি ইনফার্টিলিটি এফেক্ট করে? ইয়া রাইট, এইটাই একটা কথা হচ্ছে। আর নাও ডেজ আজকাল ক্যারিয়ার কনসিয়াস হলে, ইয়া ফিনান্সিয়াল বার্ডেন হলে, ইয়া ফ্যামিলির মধ্যে সম্মান এইসব করতে গেলে কি হয়, একটা মহিলা বয়স হয়ে যাচ্ছে, তখন ডিমের কোয়ালিটিটার সংখ্যা আর কোয়ালিটি দুটাই এফেক্টেড হয়। লেট একটা লেট ম্যারেজটা হলো, একটা লেট করে ফ্যামিলি প্ল্যানিংটা, দুটা ডিফারেন্ট ব্যাপার। তো আমরা তাই বলি কি পেশেন্ট যখন আসি তখন আমরা কাউন্সিলিং তো করতেই হবে। উনি বলেন যাই কিছু রেজাল্ট আসবে আমাদের নিজের ডিম নিয়ে বেবিটা করুন, তখন ডেফিনেটলি 50%, নট অলওয়েজ বাট ম্যাক্সিমাম কি হয়, কোয়ালিটি ড্যামেজ হলে মাল ফোম বেবিটা চান্সটা বেরিয়ে যায়। তো ডেফিনেটলি কোয়ালিটি কোয়ান্টিটি দুটাই এফেক্টেড হচ্ছে বোথ মেল অ্যান্ড ফিমেলদের। তখন অলওয়েজ, নট অলওয়েজ বাট নর্মাল বেবিদের হতেই পারে, আর ওইটা বাট ম্যাক্সিমাম সংখ্যা আমরা বলবো কি ডোনেশন সাইকেল প্রোগ্রামটা আমরা প্রেফার করি এজেড কাপল জন্য। ওমেনদের যে ইনফার্টিলিটি, এটা কি এজের উপর অনেকটা ডিপেন্ডেন্সি থাকে? ইয়া ডেফিনেটলি, যত মহিলাদের স্ত্রীদের বয়সটা কম থাকে, কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি মেনটেন থাকে। একটা কথাটা হচ্ছে যে কোনো ফার্টিলিটি ট্রিটমেন্টটা করুন, IUI করবে ইয়া IVF করবে, তো যত হেলদি ইমব্রোটা থাকবে, তো হেলদি ইউট্রাস ততটা হেলদি বেবিটা উনি পাবে। ধরে স্ট্রেস, ল্যাক অফ স্লিপ, এগুলো অনেকটাই এফেক্ট করছে ইনফার্টিলিটিতে। আজকের আমাদের যে লাইফস্টাইল, এখানে আমাদের না মোবাইল আমরা ছাড়তে পারবো, না ল্যাপটপ ছাড়া আমাদের জীবন চলবে। ডেফিনেটলি। প্লাস তার সাথে সাথে আমাদের কিছু হ্যাবিট আছে, যেটা স্মোকিং, অ্যালকোহল কনজিউম। তো এই জিনিসগুলো কতটা মেল ইনফার্টিলিটির উপর এফেক্ট করে? ডেফিনেটলি এটা তো মতলব ছাড়ানো যায় না, বাংলার মধ্যে বলতেই হবে। জব করতে করতেই তো একটা সিগারেট খেতেই হবে, তা আমরা বলি কি জাস্ট কাট শর্টটা একটু কম করতে হবে। হ্যাঁ, আর দিস উইল যে টক্সিক রিলিজ হচ্ছে বডিতে অ্যান্টিঅক্সিডেন্ট বাই ডিস্ট্রয় বাই দ্য গুড ফুড হ্যাবিট। তো এইটা খেতে বলছি, ফার্টিলিটি সিড খাবে, যে শাবার ফ্রুটস লাইক কিবি হলো, টমেটোটা হলো, আপনারা অরেঞ্জ হয়েছে, তো সুইট লাইম যাইকে বলে, অ্যাভোকাডো, এইসব খেলে কি হয়, ওই টক্সিক ইফেক্টটা চলে যায়। আর ডেফিনেটলি দিস উইল ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ স্পার্ম অ্যান্ড এগস। আপনি যে ফ্রুটসগুলোর কথা বলেন খুব কস্টলি, এরকম কোনো ফ্রুটস আছে খুব সহজে ইজিলি অ্যাভেলেবল? Tomato and amla, it is easily available, a very rich source of antioxidants. আর একটা হলো ব্ল্যাক রেজিং, তো এটা भी ইজিলি অ্যাভেলেবল, খুব মতলব কস্টলি নেই, তো আম পাবলিক भी খেতে পারবে। আচ্ছা, আর একটা জিনিস যেটা আমরা যখন ফিটনেস একটা পার্ট, লাইফে পার্ট হচ্ছে ফিটনেস। তো ফিটনেস, লোকে যখন জিমে যায় ফিটনেসের জন্য,
তখন অনেক সময় স্টেরয়েড নেয় বা কোনো সাপ্লিমেন্ট নেয়, সেক্ষেত্রে কি স্পামের প্রবলেম আসতে পারে, স্পাম কাউন্টিংয়ের? Definitely জিম করতে গেলে তো will not destroy the quality and quantity, definitely not. লেকিন একটা যে মেডিকেশনটা হচ্ছে স্টেরয়েড, দ্যাট ইজ আ পার্ট অফ বডি হারমোন, ডেফিনেটলি নট, এটা এফেক্ট করবে না। জিম গেলে তো দিস উইল ইমপ্রুভ দ্য কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি ইমপ্রুভ হবে। যদি একটা মেল ওবিজ আছে, তো ওবিজ হলে কোয়ান্টিটি অ্যান্ড দুটাই এফেক্টেড হয় স্পামটা। তো যখন অ্যান্টি ওবেসিটি ট্রিটমেন্টটা নিচ্ছে, যেইভাবে ফিজিক্যাল করছে ইয়া মেডিকেশনটা নিচ্ছে, ডেফিনেটলি দিস উইল ইমপ্রুভ দ্য কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি। ইয়েস। পিএমওএস or PCOS PCOS, এই ধরনের যে পেশেন্ট আছেন তারা কি ধরনের মিস্টেক বেশি করে? হ্যাঁ, ইয়া রাইট। এইরকম যে মহিলাটা আসে, ম্যাক্সিমাম উনি বুঝতে পারে না কি জন্য আমরা রেগুলার মেনস্ট্রুয়েশনটা হচ্ছে না। ম্যাক্সিমাম পিসিওএস পেশেন্ট ইয়া পিএমএস পেশেন্টকে কি হয়, ইরেগুলার পিরিয়ডটা হয়। আমরা কালকে একটা পেশেন্ট এসেছিল, দেখলাম 9 মাসে ওনার পিরিয়ডই হচ্ছে না। তা 9 মাসের কোনো ডাক্তারই দেখেনি? না, দেখায়নি। তো আমরা পাশে এসেছিল, ম্যাডাম 9 মাসে তো বেবি হচ্ছে না। দুজনই পেশেন্ট ছিল, একজন গেট প্রেগনেন্ট, তো ওনার ইরেগুলার ওভুলেশন হচ্ছে, যখন তখন উনি ওভুলেশন হলো, এটা তো কনসেপশন হলো। একটা পেশেন্ট মতলব 9 মাসে হয়নি, অ্যান্ড দেন আমরা দেখলাম তো সিভিয়ার পিসিও ছিল। অ্যান্ট্রাল কাউন্ট ওয়াজ দ্য মোর দ্যান 18 to 20 পার ওভারি। তো দ্যাট ইজ কল্ড দ্য সিভিয়ার পিসিওএস পেশেন্ট। তো ওই পেশেন্ট কি হয়, অনলি উইথড্রওয়াল ব্লিডিংটা হয়। তো যেই মহিলাদের ব্লিডিংই হচ্ছে না, তো ওভুলেশন হচ্ছে না, ওভুলেশন হচ্ছে না, তো ইনফার্টিলিটি কন্টিনিউ করে যাচ্ছে। তো পিসিএস পেশেন্ট কখন গলতি করছে, যখন খুব বেশি ফাস্ট ফুড খেয়ে ফেলছে, হাই সুগারি ডায়েট নিচ্ছে, কার্বোহাইড্রেট ডায়েটটা নিচ্ছে। তো এইসব চিজ যে হয়, ও মানে একটা রং হ্যাবিট মধ্যে কাউন্টটা হয়। তো পিসিএস পেশেন্ট যখন আমরা পাশে আসছে, একটা তো প্রেগনেন্ট পেশেন্ট, ইনফার্টাইল লেডি আসে, একটা ইয়াং লেডি ভি আসে কি ম্যাডাম আমরা মেনস্ট্রুয়েশন রেগুলারটা হচ্ছে না, আমরা মাসিকে রেগুলার করতে চাইছি, কি আমরা ফুড হ্যাবিট, লাইফস্টাইল আর মেডিকেশনটা নেব, তাকি আমরা রেগুলার পিরিয়ড হলে ওবেসিটিটা ভি কমে যায়। হরমোন যে আছে কি করে এটা ফুলিয়ে দেয় বডিকে, তো একটা ওবেসিটি প্রবলেমটা হয়ে যায়। এখন তো মার্কেটে অনেক অ্যান্টি ওবেসিটি মেডিসিন, ইঞ্জেকশন এসছে। ডেফিনেটলি যদি ওনার ক্রাইটেরিয়ার মধ্যে আসছে, তো ওই ইঞ্জেকশন বি উনি নিতে পারবেন, একটা জিনিস। সেকেন্ডটা হচ্ছে কি, হরমোনকে আমরা ব্লাড টেস্ট করে ওয়ার্কআউটটা রুল আউট করবো, কোনটা হরমোন বেশি আছে, ওই হরমোন আমরা একটা মেডিকেশনটা অ্যাডভাইস করব। তারপরে হচ্ছে কি ওইটাই জিম হচ্ছে একটা ভালো ওয়ার্কআউট, হেলদি ওয়ার্কআউট করতে হবে, গুড স্লিপ, গুড হাইড্রেশন। অ্যাপার্ট ফ্রম ওইটা বি হচ্ছে চিয়া সিডস, ফ্ল্যাক্স সিডস, পামকিন সিডস, এইসব ওনাকে আমরা দিতেই হবে। দিস উইল ডেফিনেটলি ইমপ্রুভ দ্য ওভেরিয়ান কোয়ালিটি। পিসিওএস হলে কি হয়, ডিমের কোয়ালিটি খুবই খারাপ হয়, আর একবার কনসিভ করার পরে ওই মধ্যে বেবি হার্টবিট ডেভেলপ হয় না, দ্যাট ইজ কল দ্য ব্লাইটেড ওভা। তো পিসিওএস পেশেন্ট অনেক ফেস চ্যালেঞ্জ করে, অনেক প্রবলেম। মানে পিসিওএস হলে ডিমের কোয়ালিটি কি কারণে আপনার? ওইটা যে হচ্ছে কি, ওই মতলব কি বলবো, এটা একটা কোয়ালিটি যে হয় ভিতরে, জেনেটিক ম্যাটেরিয়ালটা যে হয়, ওইটা প্রায় মতলব ড্যামেজ হয়ে যায়। তো এই ফুড হ্যাবিট নিয়ে কোয়ালিটি উইল ইমপ্রুভ। আর তারপরে দিস উইল অলসো ইমপ্রুভ দ্য হরমোনাল স্ট্যাটাস, আর দিস উইল ল্যান্ডেড উইথ দ্য ওভুলেশন। আর দেন এইটা হচ্ছে কি, পিসিওএস পেশেন্টস ওয়েন কাম টু দ্য মাই ক্লিনিক, তখন আমরা কি করি, ক্যাটেগরাইজটা করি। এটা হচ্ছে মাইল্ড পিসিও, মডারেট পিসিও অ্যান্ড সিভিয়ার পিসিও। তো মাইল্ড অ্যান্ড মডারেট কি হয়, অল্প হরমোন অ্যান্ড ফুড হ্যাবিট এইসব স্টেটাস চেঞ্জ করে ওভুলেশনটা, রেগুলার মেনস্ট্রুয়েশনটা হয়, অ্যান্ড ওভুলেশনটা নিজে থেকে মতলব ন্যাচারালি প্রেগনেন্সি ন্যাচারাল কনসিভ করে। लेकिन যে সিভিয়ার পিসিও আছে, যাই এমএস ইয়া ওভেরিয়ান রিজার্ভ খুবই বেশি, এমএসটা বলবেন তো 7, 8, 9 মোর দ্যান 10 হয়, আর পার ওভারি এন্ট্রাল কাউন্ট মানে ওভেরিয়ান রিজার্ভ কাউন্টটা খুব বেশি, 18, 20, 15। ওই মহিলাকে ডেফিনেটলি আমরা অ্যাডভাইস করি সিওএইচ, কন্ট্রোলড ওভেরিয়ান হাইপার স্টিমুলেশন, আইভিএফ।
তো IVF is the only option for the severe PCOS patient. আচ্ছা তাহলে কি রেগুলার যাদের পিরিয়ড হয় সেক্ষেত্রে কি তাদের ন্যাচারালি Naturally করতে concept পারবে করা SIS আর ফিলিপিয়ান কে দিয়ে স্পাউস ওনাদের স্পার্ম কাউন্টটা নর্মাল আছে। আচ্ছা ম্যাম, এতক্ষণ আমরা আইভিএফ নিয়ে আমরা কথা বলছিলাম, তো এবার যদি আমাদের একটু বোঝান যে আইভিএফটা কি, একদম খুব সহজ ভাষায়। ইয়া স্যার, IVF মানে হয়েছে ART, অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি। আমরা ওনাকে অ্যাসিস্ট করছি, নাথিং ইজ দ্য আর্টিফিশিয়াল। টেস্ট টিউব বেবি যে নামটা আছে এটা মিস নম্বর বলে দেয়, এটা মানে এটা ভুল ধারণা হয়ে যাচ্ছে যে বেবি টেস্ট টিউব মধ্যে গ্রো করতে পারবে। ইমব্রো গ্রো করছে আর ইমব্রো ওনার ইউট্রাস মধ্যে ইমপ্লান্টটা হচ্ছে। তো IVF কে বলে ART, অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি। তো ART কে আমরা দু ভাগ में ডিভাইড করে যাচ্ছি, IUI অ্যান্ড IVF। IUI যে হয় এটা বলে ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন। স্পাউসে হাজব্যান্ডে স্পার্মকে ল্যাব মধ্যে প্রসেস করে হেলদি স্পার্মকে ইউট্রাস মধ্যে ইমপ্লান্ট করা যায়, তাইকে বলে IUI। তো কাদের IUIটা হয়, যেই মেলেদের এজোস্পমিক আছে ইয়া ডোনার স্পার্ম নিয়ে IUI করতে চাইছে, পর ওনার যে ফিমেল পার্টনারটা আছে দুটা টিউব খোলা আছে, ইয়া ভেরিকোসিল আছে, ইয়া আনএক্সপ্লেন ইনফার্টিলিটা বলে ফিলিপিয়ান টিউব খোলা আছে, ডিমের কোয়ালিটি ভালো আছে, বাট কোনো কারণে স্পার্ম একসঙ্গে ইউনিয়ন করতে, দ্যাট ইজ কল দ্য আনএক্সপ্লেন। তা দিয়া ডায়াবেটিক পেশেন্ট হলো, ওই পেশেন্ট জন্যে আমরা ইয়াদি এজ দুটা হি কাপল হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফে বয়সটা কম আছে, তাই কি আমরা বলবো আপনারা IUI 1 and 2 সাইকেল দিয়ে আপনারা ট্রাই করুন। তাইটা বলো, একটা হলো IVF। তো IVF মধ্যে কী কীটা হয়, IVF মধ্যে তাই বললাম কি এটা ইন্ডিকেশন প্রথম জানতে হয় কি কোন কাপল IVFটা চুজ করবে আর কেন চুজটা করবে। ইয়া একটা হলো কি কম এজ মহিলা, है ना, তাই ডিমের কোয়ালিটি ভালো আছে, है ना, কম এজ মহিলা ইয়া ওনার কোয়ালিটি কম আছে বাট ইয়া কোয়ান্টিটি কম আছে বাট কোয়ালিটি ভালো আছে, আর দুটা টিউব ব্লক আছে। তো কম বয়স মহিলা দুটা হি ব্লক ফিলিপিয়ান টিউবটা হলো একটা মহিলা, ইয়া বয়স মহিলা খুব বেশি ডিম আছে একটা হলো, আর সিভিয়ার PCOS হলো, ইয়া কোনো মহিলাদের বারবার সিস্ট হয়ে যাচ্ছে কোনোভাবে, ইয়া একটা মহিলা হলো কি চকলেট সিস্ট ইয়া এন্ডোমেট্রিওসিস আছে। তো দিজ আর দ্য কমন ইন্ডিকেশন ফর দ্য IVF। IVF ইন্ডিকেশন তো জানতেই হবে, কেন উনি IVFটা চুজ করবেন। তো একটা এন্ডোমেট্রিওসিস যেই মহিলা কি আছে বারবার ফাইব্রয়েড হয়ে যাচ্ছে, অ্যাডিনোমায়োসিস, বাইলেটারাল ব্লক টিউব আছে, স্পাউস ইয়াদি এজু আছে, ইয়া ডায়াবেটিক আছে, এইসব যে হচ্ছে কমন ইন্ডিকেশন ফর দ্য IVF। একটা মহিলা বললো আমার তো বয়স কম আছে, আমরা এখন কেন IVFটা করবো। তো IVFটা মাইনে হয়েছে সুস্থ হেলদি দেওয়া দরকার। তো যত কম বয়স উনি IVF তত হেলদি ডিমটা বেরোবে, তত হেলদি ইমব্রুটা তৈরি হবে আর হেলদি বেবিটা হবে একটা। এই জন্যে আমরা প্রমোটটা করবো কি কম বয়সী মহিলা যদি দুটা টিউব ব্লক আছে তো ডিরেক্টলি উনি IVFটা অপ্ট করবে, রাইট। ইয়া যেই মহিলাদের পেনফুল মেনস্ট্রুয়েশন আইতে ওনার চকলেট সিস্ট ইয়া এন্ডোমেট্রিওসিসটা হচ্ছে, ওই মহিলাদের কোনো দিনে নর্মাল প্রেগনেন্সি পসিবল নেই। এই যে টিউবটা ব্লক আছে বলছেন, এটা কি কোনোভাবে আনব্লক করা যায়? না, কোনোভাবে ব্লক টিউব কোনো দিকে খোলা যায় না, ডিরেক্টলি ওনাকে IVFটা হি অপ্ট করতে হবে। আচ্ছা তাহলে IUI অ্যান্ড IVF এর মধ্যে বেসিক ডিফারেন্সটা কি? হ্যাঁ, IVF মধ্যে কি হলো কি প্রসেসড স্পাউস স্পার্মকে ল্যাব মধ্যে ক্লিন করে হেলদি স্পার্মকে ইউট্রাস মধ্যে প্রবেশ করানো হয়, ঠিক না। আর IVF মধ্যে কি হয় 10 থেকে 12 দিনের ডিমটা ওনার নিজেদের বডি হারমোনকে ইনজেকশন মাধ্যমে তা হলো দেওয়া হলো, ডিমকে মনিটর করা হলো আলট্রাসাউন্ড মাধ্যমে। তা 10 থেকে টানা 12 দিনে ইনজেকশনটা হলো, আলট্রাসাউন্ড গাইডের মনিটর হলো, ডিম সাইজটা 10 থেকে 12 দিন পরে 18 থেকে 20 মিলিমিটার হলে ফাইনাল ট্রিগার শটটা হয়। তারপরে শর্ট অ্যানেস্থেসিয়া দিয়ে ডিমকে বের করা হয়, তার সঙ্গে সঙ্গে
পার্টনার স্পার্মকে নেওয়া হয়, তার এই যে ফার্টিলাইজেশনটা যে হয় ওইটা ল্যাবের মধ্যে হয়। বাইরে হয়। তো ফার্টিলাইজেশন অফ স্পার্ম অ্যান্ড এগ বাই দ্য মেশিন, মানে মেশিন মাধ্যমে হলো ইন দ্য ল্যাব। ল্যাবে। সো দ্যাট ইজ কল্ড দ্য IVF। Okay. ফার্টিলাইজেশন অফ স্পার্ম এগ নিজে থেকে হলো ফিলিপিয়ান টিউবে ডিরেক্টলি ইন দ্য ইউট্রাস, তাই হলো IUI। তো IUI এর মধ্যে নিজে থেকে ফার্টিলাইজেশন হয়, IVF মধ্যে মেশিন মাধ্যমে ফার্টিলাইজেশনটা হলো। সো দ্যাট ইজ দ্য মেন ডিফারেন্স বিটুইন IUI অ্যান্ড IVF। IUI মে ওই কাপল করতে পারবে যেই মহিলাদের ফিলিপিয়ান টিউবটা ঠিক আছে। পরিষ্কার আছে, পেটেন্ট আছে, ক্লিয়ার আছে। যদি ব্লক আছে তো উনি IUI করতে পারবেন না। তো IVF দেখে হলো কি স্টেপ বাই স্টেপ 10 থেকে 12 দিনের টানা ইঞ্জেকশনটা হলো। দিস ইঞ্জেকশন ইজ কোয়াইট নন পেইনফুল। Okay. ইনসুলিন সিরিঞ্জ মাধ্যমে দেওয়া যায় আর সাবকুটেনিয়াস হয়, জাস্ট লিটল বিট অফ ডিসকমফর্ট বাট ইট ইজ নট পেনফুল। তো তারপরে আলট্রাসাউন্ড মাধ্যমে মনিটরটা হলো, তারপরে দেখলাম কি সব ডিমটা তৈরি হয়ে গেছে। এখন আমরা ফাইনাল ট্রিগার শটটা দিই তাকি আমরা ম্যাক্সিমাম কোয়ালিটি অফ M2 ডিমটা পাই। M2 মানে হাইয়েস্ট কোয়ালিটি অফ গুড এগ। তো ওই ডিমটাকে আমরা মতলব একটু শর্ট অ্যানেস্থেসিয়া দিয়ে নর্মাল রাস্তা দিয়ে, কোনো চিটফাড়ের মতে হয় না, তো আমরা বের করলাম। তো এই সময়ই বড় স্পাউসটা স্পমটা বের করে আমরা ওনাকে আবার প্রসেস করে ল্যাব মধ্যে ইক্সিটা হলো মতলব এটা বলে কি মেশিন মাধ্যমে ফার্টিলাইজেশনটা হলো। তারপরে ডে 1 থেকে ডে 5 কালচারটা হয় ল্যাবের মধ্যে। আবার ডে 5 কালচারকে বলে ব্লাস্টো কালচার। ওই এমব্রিওকে আবার আমরা ফ্রিজ করে দিই। তারপরে মহিলাকে বেসিক অ্যান্টিবায়োটিক আর পেন কিলার দিয়ে বাড়িতে পাঠানো হয়। আবার ওনাকে অ্যাডভাইস করা হয় কি মাসিক ডোজ দিয়ে দিন আপনারা আমার ক্লিনিকে দেখা করবেন, তাকি আমরা HRTটা স্টার্ট, হরমোনাল রিপ্লেসমেন্ট থেরাপিটা স্টার্ট করবে। আর 20 দিন পরে ওই যে প্রিজটা করলাম এমব্রিওটা আবার উনি ট্রান্সফারটা নেবেন। আবার বেশি কিছু হরমোন দিতে হয়, আবার অনেক পরে ইউরিন টেস্ট করে কনফার্ম করবেন প্রেগন্যান্সি। তাহলে যদি আমি একদম খুব সহজ ভাষায় যদি আপনি বলেন যে তাহলে স্টেপ বাই স্টেপ তাহলে কিভাবে হচ্ছে? প্রথম 3 মাসে তো হাই কোয়ালিটি ভিটামিনস আর মানে ফুড হ্যাবিট, লাইফস্টাইলটা চেঞ্জ করলো। ডে 2তে আমার ক্লিনিকে আসলো, উনি ইঞ্জেকশনটা স্টার্ট করলো। আলট্রাসাউন্ড দেখে আমরা ডোজটা ডিসাইড করব কি এই মহিলাদের অটো ডোজটা দেব। তারপরে কোয়ালিটি বি ডিসাইড হবে কোন হারমোনটা ওনাকে দেব। আর এইখানে কি ডিসাইড হয় যে কোনটা হবে, IVF হবে না IUI হবে? হ্যাঁ, ডিসাইড হয়। মহিলাদের বয়সটা কম হলো আর উনি মতলব অল্প বয়সে ম্যারেজটা করেছে, মতলব বয়সটা কম আছে, বোথ পার্টনার হ্যাভ দ্য লো এজ, মতলব অপটিমাম এজ আছে ওনাদের। আর 2টা ফিলিপিয়ান টিউব খোলা আছে, ইউট্রাস ফ্রি অফ ডিজিজ, মতলব ফিলিপিয়ান টিউব ঠিকঠাক আছে, হেলদি, কোনো হাইড্রোসালপিংস নেই, পলিপ নেই, সাইনিকিয়া নেই। আর 2টাই ওভারির মধ্যে অ্যাভারেজ অ্যামাউন্ট অফ ডিমটা আছে। এই কাপলটা ডিসাইড হলো উনি IUI ট্রাই করবেন, রাইট। আর কিছু ওই মধ্যে কিছু আর কাপল যে আছে ন্যাচারাল ট্রাই করবেন। যে বয়স্ক মহিলা যে আছে কিছু কিছু প্রবলেমটা আছে, স্পার্ম কাউন্ট লো আছে, ইয়ার বড় ডায়াবেটিক আছে, আর অনেক দীর্ঘদিনে মা হতে পারছেন না, 10 থেকে 12 বরস 15 বরসটা হলো উনি মা বাবা হতেই পারছে না, ওনার কোলে শিশু আসছে না। তখন ওই মহিলাকে আমরা ডিরেক্টলি বলবো কি তুমি IVFটা অপ্ট করো। ইয়া তো নিজেদের ডিম নেই, ওনাদের ডিম সংখ্যা আছে, এদের ডিম সংখ্যা নেই, তো ডোনার সাইকেল প্রোগ্রাম নিয়ে আমরা অ্যাডভাইসটা করি কি তুমি ডোনার সাইকেল প্রোগ্রাম দিয়ে IVFটা করুন। সো দ্যাট ইজ দ্য বেসিক স্টেপস অফ IUI অ্যান্ড IVF। যে IVF এর যে সাকসেস রেট কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে? ডেফিনেটলি IVF যে সাকসেসটা হচ্ছে ম্যাক্সিমাম ডিপেন্ড, প্রথম তো কাটা হচ্ছে গুড কোয়ালিটি অফ স্পার্ম এনে, তাই আমরা ওষুধ ভিটামিনস দিয়ে ঠিকঠাক করলাম, ইঞ্জেকশনটা হাই কোয়ালিটি দিয়েছি। তারপরে এক্সপার্ট গাইনোকোলজিস্ট অ্যান্ড IVF মতলব এটা বলে একটা IVF টিম, এক্সপার্ট অ্যান্ড স্কিল্ড IVF টিমটা, তার গুড এমব্রিওলজিস্ট, গুড অ্যান্ড্রোলজিস্ট, তাছাড়া গুড ল্যাব মানে মাহলটা একটু লোয়েস্ট ভিউ শীট থাকা দরকার, লেজার দরকার লাগে ওইখানে। তারপরে এটা হয় আপনারা ইক্সিটা, অনেক জায়গা কি হয় শুধু IVFটা হয়, ইক্সি হয়ই না, তো আপনারা ভালো কোয়ালিটি ইক্সি মেশিনতে থাকতে হবে, VOC মিটার থাকতে হবে, HU ইনস্টল করতে হবে, এয়ার পিউরিফায়ার রাখতে হয় ভিতরে, আর ব্লাস্টো কালচার রাখতে হবে মেশিনটা, যেই মধ্যে আমরা ব্লাস্টো কালচারটা করতে পারবো। আর একটা হয় এমব্রিওস্কোপ দিয়ে দেখতে পারবেন যে এমব্রিওটা গ্রো করছে, ওইটা
কোয়ালিটি কেমন এটা নিয়ে কি সুস্থ হেলদিটা বেবি হবে। আচ্ছা, এগ কোয়ালিটি আর স্পাম কোয়ালিটি মধ্যে সব থেকে বেশি কোনটা Yeah, ইম্পর্টেন্ট? definitely both are equally important, लेकिन egg is more than the sperm quality. ম্যাক্সিমাম প্রথম 3 মাসে যে মহিলাদের অ্যাবর্শনটা হয়, মিসক্যারেজটা, এটা পুয়ার এগ কোয়ালিটি নিয়ে এটা হয়। আচ্ছা ম্যাম, আইভিএফ এর মাধ্যমে কিভাবে সুস্থ বেবি পাওয়া সম্ভব? ইয়েস, প্রথম আমরা কাপলদের এজটা দেখি, যদি খুবই বয়স হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ কম বয়সে আছে, ডেফিনেটলি ওনাকে একটা প্রসিজার আছে, বায়োপসি নেমটা হয় পিজিএস অ্যান্ড পিজিটি, ঠিক আছে না? এই মাধ্যম করলে উনি সিকিউর হবেন কি যে ইমব্রো আমরা গর্ভে ট্রান্সফারটা হচ্ছে ওইটা মতলব ক্রোমোজোমাল প্রবলেমে ফ্রি, হ্যাঁ না? ওইটাকে বলে ক্রোমোজোমাল প্রবলেম। তো এই একটা হচ্ছে পিজিএস পিজিটি করবে। প্রথম তো বলেছিলাম কি খুব হেলদি লাইফস্টাইল নেবে, হেলদি ফুড খাবে, আমরা হেলদি হরমোনাল সাপোর্টটা দেবো, একটা কথাটা হলো। আর ওই সব প্রসিজার করলে উনি সুস্থ হেলদিটা পাবে। যদি মহিলাদের উনি আমরাকে ইনসিস্ট করছেন কি মোর দ্যান 35 বয়স ইয়া মোর দ্যান 42 ইয়ার্স ইয়া 40 ইয়ার্স পরে আছে, আর যে মহিলাদের আমরাকে বলে কি ম্যাডাম আমরা নিজেদের ডিম নিয়ে বেবিটা করবো আইভিএফটা, তখন ওইটা 100% পেশেন্টকে পিজিএস পিজিটি দিয়েই এইটা এমব্রো ট্রান্সফারটা দিতে হবে। তারপরে হচ্ছে যদি উনি কনসিভ করে গেল, তারপরে বি অনেক আছে স্টেপস। প্রথম হচ্ছে কি কনসিভ করলো তো 11 to 12 উইকে আমরা একটা এনটিএ স্ক্যান করাই, ডুয়াল মার্কার করাই, ট্রিপল মার্কার করাই, তারপরে ওনাকে একটা এনআইপিটি করতে হয়। এই মাধ্যমে উনি কনফার্ম করবেন কি যে গ্রোয়িং বেবিটা আছে আমার উম্বে ওইটা হেলদি বেবিটা আছে। আরেকটা প্রসিজার আছে একটা ইনভেজিভ, এটা হলো নন ইনভেজিভ, একটা হলো ইনভেজিভ। ইনভেজিভ হলে একটা সিবিএস হচ্ছে, একটা আমনিওসেন্টেসিস, জাস্ট ভিতর থেকে একটু ফ্লুইড নিয়ে বায়োপসিটা গেলো, ওটা ক্রোমোজোমাল অ্যানালিসিসটা করলো আর বুঝলো কি গ্রোয়িং এমব্রায়োটা হেলদি আছে। তো এইটা হচ্ছে ইনভেজিভ অ্যান্ড নন ইনভেজিভ, দুটাই মাধ্যমে উনি কনফার্ম করতে পারবেন কি আমরা গর্ভে সুস্থ হেলদি বেবিটা গ্রো করছে। আচ্ছা, আমি যেটা দেখছিলাম রিসার্চ করার সময়, সেটা দেখছিলাম যে এগ ফ্রিজিং বলে একটা অপশন আছে, এটা অ্যাকচুয়ালি কি? রাইট, নাউএডেজ আজকাল এগ ফ্রিজিং খুবই বেশি বাড়ছে। ম্যাক্সিমাম ক্যারিয়ার কনসিয়াস মহিলাটা এটা অপ্ট করছে কি এখন তো আমরা পড়াশোনা করছি, ক্যারিয়ার বানাচ্ছি, আমরা পরে ফ্যামিলি প্ল্যানিংটা করব, রাইট? তো মহিলা শুড বি ম্যাক্সিমাম 22 সাল পরেই হবে, 22 থেকে 25-30, মানে লেস দেন 30 হলে উনি এগ ফ্রিজিং করতে। এগ ফ্রিজিং ইজ দ্য পার্ট অফ আইভিএফ। তো আইভিএফ মধ্যে কী হবে কি সেম ডে 2 থেকে আমরা স্টিমুলেশনটা স্টার্ট করব, হরমোন ইঞ্জেকশনটা দেবো, 10 থেকে 12 দিনে ইঞ্জেকশন টানা হবে, 5 দিন পর পর আলট্রাসাউন্ড মনিটরটা হবে, ফাইনাল ট্রিগার শটটা হলো, শর্ট এনেস্থেশিয়া দিয়ে ডিমটা পিক আপ হলো, আর ডিমকে আমরা ডিরেক্টলি ফ্রিজটা করে দিলাম। যদি উনি ম্যারিড আছেন তা এমব্রিও ফ্রিজটা করে দিতেও। এই এজ উপরে কোয়ালিটি কোয়ান্টিটি দুটাই ডিস্টার্ব হচ্ছে না, আর এজ এই বয়সে ও দীর্ঘদিনে মানে এমব্রিও আর এগ ওনার এই উপরেই থাকছে। তো এটা কি হচ্ছে এজ রিলেটেড যে স্ট্রেসটা হচ্ছে যে ওনাদের ওইটা চেঞ্জ হবে না, কোয়ালিটি উইল মেনটেন দ্য টিল টু 10 to 15 ইয়ার্স দ্য যেই এজে উনি ফ্রিজটা করছেন। তো উনি অ্যাজ দ্য এজ অফ 40, 42, 45 পরে ভি উনি আইভিএফ নিতে পারবেন এই ফ্রোজেন ডিম নিয়ে, এই ফ্রোজেন এমব্রিও নিয়ে। সো ইট ইজ ভেরি গুড ফর দ্য ক্যারিয়ার কনসিয়াস কাপল অ্যান্ড উইমেন যে এখন ফ্রিজ করলে পরে বেবিটা নিতে পারবে। আর এতে কোয়ালিটির কোনো প্রবলেম হয় না? কোনো কোয়ালিটি প্রবলেম হয় না, এজ উপরে আসর হয় না, ফ্রোজেন এমব্রিও উপরে, ফ্রোজেন ডিম উপরে। আর দিস উইল মেনটেন দ্য কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি বোথ। আর এটা নিশ্চয়ই খুব খরচা সাপেক্ষ? নো নেভার না। ওনার ফ্রিজিং পার্টটা তা হলো কি মোটামুটি এইটা 80-90 1 লাখ উপরেই অল প্রসেসটা কমপ্লিট হয়ে যায়। ইয়েস। আচ্ছা ম্যাডাম, এবার আমরা একটা র্যাপিড ফায়ার সেকশনে চলে আসবো, যেটা আপনি ইয়েস আর নোতে আপনাকে উত্তরটা দিতে হবে। তো আইভিএফ মানে কি টুইন বেবি? নো। আইভিএফ অনলি ফর ওমেনদের জন্য? না, IVF it is equally for the both partners. Man and women equally. Yes. এজ 40 পরে প্রেগনেন্সি কি ইম্পসিবল হয়? Yes, possible. One IVF cycle equal to guarantee success? No, it is more than 50%, not guarantee. IVF বেবি কি উইক হয়?
No, it is as healthy as natural pregnancy. আইভিএফ কি শুধু রিচ কাপেলদের জন্য? No, it is equally for the both, as poor as rich as. স্ট্রেস কি গর্ভধারণে এফেক্ট করে? Yes, definitely. পিসিওএস থাকলে কি মা হওয়া যায় না? Yeah, yes, definitely ma howa jay. This is a medical condition. It is not a disease. ম্যাম, আমরা একদম আমাদের পডকাস্টের লাস্টের দিকে চলেছি। এবার আপনার একটুখানি জার্নি বা আপনার ক্লিনিকের জার্নি নিয়ে আমরা Yeah, right. জানতে চাইবো। So, যে নির্ভানা আইভিএফ ক্লিনিক যখন আপনি শুরু করেন, এর পিছনে আপনার ভিশন কি ছিল? yeah, right. I have the long-term 15-20 years of IVF experience. I was the consultant in the others institute. So, the other institute I am facing a lots of problem. একটা poor patient আসছে, বলছে ম্যাডাম আমার টাকা নেই, আমরা ফ্রোজেন কি ট্রান্সফার দিয়ে দেবেন? একবারটা ফেল হলো, উনি ফ্রোজেন চাইছেন, লেকিন টাকা নিয়ে নিতে পারছে না। সেন্টার বিল চার্জ 50, 60, 17,000। ওনার এমব্রো ফ্রিজ করার জন্য ভি পার গ্রান্ট অফ 15 to 20,000 চাইছেন। তাই এখানে মানি প্রবলেমটা আমরা দেখছিলাম কি কাপল আর দ্য ফেসিং দ্য ফিনান্সিয়াল স্ট্যাটাস, ঠিক না? তো যে ফিনান্সিয়াল প্রবলেমটা ফেস করছে একটা কথা। তারপরে অনেক জায়গা কি হলো কি ল্যাব ডিস্টার্ব হয়ে গেল আর কোয়ালিটি মেনটেন করতে পারছে না, সেকেন্ড কথা। থার্ড কথাটা হচ্ছে কি আইভিএফ কি শুধু রিচ জনে তো নেই, এটা আমার পাশে একটা রিক্সা পুল্লার আর ডাব বিক্রি করা ভি আসতে পারে, যে কোনোভাবে উনি মা বাবা হতে পারছে না, ওনার কোলে বেবি আসছে না। তো এইসব ইস্যুটা ছিল কি পুয়ার অ্যাজ ওয়েল অ্যাজ রিচ ক্যান ডু দ্য আইভিএফ, হ্যাঁ না? ওইটা এমনিভাবে ওনাকে কি করে আমরা সন্তান দিতে পারবো একটা শিশু, এইসব চ্যালেঞ্জ ছিল। এইসব চ্যালেঞ্জ নিয়ে গাইনোকোলজিস্ট তো আমরা আছি, তার ছাড়া আমরা আইভিএফ প্র্যাকটিস, কারণ আমাদের নিজের সেন্টার না হলে এইসব আম পাবলিক এইটা আমরা দিতে পারবো না। আমাদের ল্যাব আছে, আমরা ফ্রি দিই ইয়া টাকা নিয়ে দিই, ইট ইস আ মাই ম্যাটার, কোনো ইন্টারফেয়ার করবে না। তারপরে হলো কি ইমরো ফ্রিজটা হলো, পরে ইমরো গায়েব হয়ে যায়, অনেক কিছু প্রবলেমটা হলো, মিসপ্লেস হয়ে গেল, অনেক কিছু প্রবলেমটা হলো। তো এইসব অনেক কিছু প্রবলেম হলো, টাকা তো মেন সমস্যা। আমরা কি করছি নির্মাণা আইভিএফতে, আমরা ট্রান্সফারটা যদি একটা সাইকেল হয়ে গেছে ভালো, যদি কোনো কারণে ফেল হয়ে যায় তো সেকেন্ড অ্যান্ড থার্ড ট্রান্সফার আমরা ফ্রি অফ কস্ট দিচ্ছি, কোনো টাকা চার্জ করছি না। কোনো রিক্সা পুলারিয়া কোনো ডাব বিক্রি করার জন্য আসছে তো আমরা একদম লোয়েস্ট মিনিমাম প্যাকেজটা দিচ্ছি, একটা দুটো আমরা ফ্রি অফ কস্ট ডেলিভারি করে দিয়েছি। ডেফিনেটলি টুইন বেবি কনসিভ করেছিল আর ওনা, তো এইসব নিয়ে আমরা প্ল্যান করলাম কি নিজের সেন্টার না হলে তো এইসব আমরা ফ্যাসিলিটি দিতে পারবো না, এটা আমার মতো কাজ করে যাচ্ছি। অনির্বাণা ক্লিনিক কোনো একটা পেশেন্টকে কিভাবে ইমোশনালি সাপোর্ট দেয়? হ্যাঁ, ইয়া রাইট। নির্বাণা একটা যে মাহলটা আছে, যত স্টাফ আমরা খুবই পেশেন্ট ফ্রেন্ডলি, জেনুইনলি মানে যত পেশেন্ট আছে নিজেই উনি বলছেন কি ম্যাডাম এইরকম মাহল আমরা দেখতেই পাচ্ছি না। প্রথম যখন আমরা ঢুকি প্রথম টাকাই থেকে শুরু করে দেয়, তো প্রথম কি হয় কি বিল না করে সিধে আমার পাশে আনিয়ে প্রথম আমরা বসাই, কথা বলি, জিজ্ঞেস করি কত বয়স হলে বিয়ে হলো, বয়সটা কী কারণে তুমি ফেস করছি ইনফার্টিলিটি ইস্যুটা, তাই প্রথমে কেন ফ্রি অফ কস্ট হয়ে যায়, তো টাকাটা পড়ে আসছে। প্রথম উনি আমার সঙ্গে কথা বলতে চাইছে, জানতে চাইছে কি কী কারণে আমরা মা হতে পারছি না। ইয়া ডেফিনেটলি, তো একটা ফ্রেন্ডলি মাহল হচ্ছে একটা, আর ফিনান্সিয়াল পড়ে এটা হয়ে যাচ্ছে। আর IVF এর জন্য ল্যাব কোয়ালিটি কতটা ইম্পর্টেন্ট? Yeah, definitely. This is a very good question. IVF lab, it is the কি বলে backbone of the IVF मतलब সেন্টার একটা IVF ক্লিনিক আর IVF এটা তো ব্যাকবোন হয়। যদি খুব ভালো ল্যাব নেই তো সাকসেস দেবে না, আর আপনারা ভেঙে পড়বেন, আর পেশেন্ট অলসো ভেঙে পড়বে আপনারাকে। একটা হচ্ছে কি গুড এমব্রিওলজিস্ট, good skilled and highly skilled and experienced embryologist, andrologist or একটা skilled IVF sister and gynecologist and IVF consult definitely এটা দরকার।
তাছাড়া হচ্ছে আপনারা ল্যাবে মাহौलকে আমরা কি করে এয়ার পিউরিফায়ার এইচইউ দিয়ে মনিটরটা করি, মেনটেন করতে হয় টেম্পারেচার, হিউমিডিটি আর মানে কোয়ালিটিটা। তারপরে একটা হচ্ছে ব্লাস্টো কালচার ফ্যাসিলিটি থাকা দরকার। অনেক ল্যাবে এটা থাকে না, অনেক ল্যাবে শুধু আইভিএফটা করে দেয়, এক্সিটা করে না। তো আইভিএফ এক্সি অনেক তফাৎ আছে। তো আরেকটা এমব্রোস্কোপ হয়, একটা লেজার হয়, এইসবের মাধ্যমে আমরা এমব্রোকে মনিটরটা করি, সেই গ্রোয়িং এমব্রো কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটিটা আমরা দেখতে পারি। এইটা হচ্ছে। তারপরে যে ট্রান্সফারটা সময় হয়, ডেফিনেটলি গুড অ্যান্ড স্কিল্ড অ্যান্ড লং এক্সপিরিয়েন্স আইভিএফ কনসালটেন্ট ডু দ্য বেটার ট্রান্সফার দেন দ্য নিউলি লার্নড অ্যান্ড আনস্কিল্ড, রাইট? তো এইসব জিনিসটা হচ্ছে ইমপ্রুভ দ্য আইভিএফ সাকসেস রেটটা। যদি কোনো পেশেন্ট কোনো আইভিএফ ক্লিনিক চুজ করে, সেক্ষেত্রে কি কি জিনিস ওদের লক্ষ্য করা উচিত? প্রথম তো টাকা কম হলে দেখবে, যত কম টাকার মধ্যে আমরা আইভিএফ নিতে তা সেটা নির্ভানা ক্লিনিকে খুবই কম খরচার মধ্যে কিন্তু চিকিৎসা হয়, মানে সবাই এখানে চিকিৎসা করতে পারেন। প্রথম যখন যত ইনফার্টাইল কাপল আমার পাশে আসছে, তো প্রথম এটাই বলে, আমরা ভিডিও দেখেছি ম্যাডাম কম খরচার মধ্যে আপনারা আইভিএফটা দিচ্ছেন, আমরা শুনেছি কি ফেল হলে সেকেন্ড থার্ড ট্রান্সফার আপনারা সাপোর্ট দিচ্ছেন। হ্যাঁ, তো ডেফিনেটলি এটা একটা আমাদের ফ্রেন্ডলি মাহौल ছাড়া একটা ফিনান্সিয়াল বার্ডেন পেশেন্টকে অনেকই কম করে দিই। আর একটা আমরা ফ্যামিলি মতো হয়ে যায় পেশেন্ট। জাস্ট কি ওনার তো আমরাকে বেবি দিতেই হবে, বাই এনি হু ক্যান প্রুভ, রাইট? টাকা হোক ইয়া না হোক, একবার যদি উনি ইনভেস্ট করেছেন, তো সেকেন্ড থার্ড ট্রান্সফার তো আমরাকে যেইভাবে হোক পুরা কস্ট ইফেক্টিভ ট্রিটমেন্টটা আমরা দেবো, উনি বেবি নিয়েই এখান থেকে যাবে। আচ্ছা, আইভিএফ ফেল হলে অ্যাজ এ নির্ভানা আইভিএফ ক্লিনিক আপনারা কিভাবে সাপোর্ট দেন? একটা কথা হচ্ছে কি ফেল্ড আইভিএফটা হলো, ফেল্ড আইভিএফ হলে অনেকজন ভেঙে পড়ে, এইটাই তো মেন্টাল সাপোর্ট দিতে হয় পেশেন্টকে। তো নির্ভানা এই যে মতলব ইকো ফ্রেন্ডলি মাহौल আছে ওইখানে, পেশেন্ট ফ্রেন্ডলি মাহौल, একটা তো প্রথম সাপোর্ট দিতে হবে দুদিকেই, ফিনান্সিয়াল সাপোর্ট আর একটা হচ্ছে মেন্টাল সাপোর্ট, ডেফিনেটলি। তো ফিনান্সিয়াল সাপোর্ট নির্ভানা অলওয়েজ বলছে কি যদি কোনো কারণে আইভিএফ মধ্যে ফেল হতেই পারে, ফার্স্ট আইভিএফ সাইকেল অনলি গ্যারান্টি 50% অফ প্রেগনেন্সি, আর 50 মোর দেন 50 হয় যেই মহিলাদের মানে স্পাউস অ্যান্ড হার এজ ইজ লেস দেন 30, এই 35 পরে যা হচ্ছে তো পার্সেন্টেজ আস্তে আস্তে কমে যায় সাকসেস রেটটা। তো যদি আমরা দেখছি কি আবার রিইভ্যালুয়েট দ্য হার ইউটেরাস স্টেটাস, ফ্যালোপিয়ান টিউবকে দেখতে হয়, পলিপ দেখতে হয়, শাইনিকিয়া দেখতে হয়, এন্ডোমেট্রিওসিস, অ্যাডিনোমায়োসিস, এইসবকে আমরা রিইভ্যালুয়েটটা করবো বাই ল্যাপ্রোস্কোপি। একটা টার্ম হচ্ছে এমআই, মাইক্রো সার্জারি, এটাকে বলে মিনিমাল ইনভেজিভ সার্জারি করে ইভ্যালুয়েট দ্য ইউটেরাস টিউবস অ্যান্ড ওভারি। এইসব কোনো যদি প্যাথোলজি আছে তো ওইটাকে আমরা ক্লিয়ার করে আমরা নেক্সট ট্রান্সফারটা দেবো, বাট ইট ইজ অবসোলিউটলি ফ্রি অফ কস্ট। তো নির্ভানা সাপোর্টিং মেন্টালি অ্যাজ ওয়েল অ্যাজ ফিনান্সিয়ালি, এই জন্যই আমরা সেকেন্ড অ্যান্ড থার্ড ট্রান্সফার আমরা সাপোর্টটা দিচ্ছি। আর আপনাদের ক্লিনিকের সাকসেস রেট কত? ডেফিনেটলি আমরা তো বলতে পারবো না কি হাউ মাচ ইজ দ্য পার্সেন্টেজ, বাট ইট ইজ ম্যাক্সিমাম সাকসেস। তো এই জন্যে আমরা বলছি কি আইভিএফ ডাজন্ট গ্যারান্টি অফ দ্য প্রেগনেন্সি, ইট বুস্ট দ্য প্রেগনেন্সি, প্রমোট দ্য প্রেগনেন্সি। কোনো কারণে ফেলিওর হতেই পারে, তখন আমরা সেকেন্ড অ্যান্ড থার্ড ট্রান্সফারটা কস্ট ফ্রি ট্রিটমেন্টটা দিচ্ছি। আচ্ছা, আপনার কি মনে হয় যে আমাদের সমাজ কতটা আইভিএফ নিয়ে সচেতন? আগে অনেক প্রবলেমটা ছিল, অনেকজন পেশেন্ট আমরাকে বলতো ম্যাডাম প্লিজ বলবেন না কি আমরা আইভিএফ বেবিটা নিয়েছি। অনেকজন পেশেন্ট তো বলছে ম্যাডাম দিস ইজ দ্য স্পেশাল বেবি, আমরা কোনো এটা মতলব নুকিয়ে দরকার নেই, আমরা তো ফ্রিলি বলছি ম্যাডাম হাতে বেবিটা হয়েছে পরিষ্কার, আমরা সোশ্যাল মিডিয়া উপরে ফ্রিলি বলছি। বাট অনেকজন পেশেন্ট এখনও স্টিল বলছে কি না ম্যাডাম বলবেন না আমরা কি আইভিএফ কনসিভ করেছি, সুস্থ হেলদি বেবি আছে, ভালো আছে, ভালো ডান্স করছে, স্কুলের মধ্যে ভালো পারফরমেন্স দিচ্ছে। তো এই জন্য আমরা সবাইকে বলি কি আইভিএফ বেবির মধ্যে কোনো স্টিগমা বেবি নেই, ইঞ্জেকশন বেবি নেই, ইট ইজ অ্যাজ ন্যাচারালি তোমার ন্যাচারাল যেইভাবে তুমি কনসিভ করে গেছো, এইটা তো আমরা অ্যাসিস্ট করেছি, তোমারই জেনেটিক ম্যাটেরিয়াল আছে, ডিএনএ, তোমার বডি ডিএনএ আর তোমার ডিএন নিয়ে আমরা এমব্রো বানিয়ে ট্রান্সফার করেছি। দিস ইজ দ্য ইয়োর জেনেটিক, দিস ইজ দ্য ইয়োর
বেবি, এটা করো না। এটা খুব বেশি করে বলতে হয় না কি আইভিএফ, বাট এটা তো বলে। বাট নাও এ ডে যখন সেলিব্রিটি ফ্রি করে এখন সারোগেসিটা নিচ্ছে, তখন নাম্বার 25% ক্ষেত্রে এখনো লোক হেজিটেটটা করছে কি এইটা আমরা ইঞ্জেকশন বেবি বলবে, সমাজ এটা কিছু বলবে না, কনসিভ করে যাচ্ছে, ভালো হ্যাপি ফ্যামিলি, চলো ঠিক আছে চলছে। ম্যাম যে আমাদের আজকে এত সুন্দরভাবে সময় নিয়ে আমাদের বোঝালেন, তো অসংখ্য ধন্যবাদ ম্যাম। নমস্কার। ক্যামেরা ওই পারে যদি আপনারা আমরাকে শুনতে পাচ্ছেন, তো প্লিজ ট্রাস্ট অন দ্য নির্বাণা অ্যান্ড ভিজিট নির্বাণা। আমি ডক্টর মীনা নারায়ণ, সিনিয়র আইভিএফ কনসালটেন্ট। ঠিকানা তো অলরেডি দেওয়া আছে, তাহলে একটা আমরা কথা বলবো। নিউ গড়িয়া কবি সুভাষ মেট্রো পাশে আর পিএলএস হসপিটাল পিছনে আমাদের ঠিকানা, ইউটিসি সেকেন্ড ফ্লোরে। তো আপনারা প্লিজ ট্রাস্ট অন নির্বাণাতে দেখা করুন আর ভিডিওকে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন চ্যানেলকে, এটা আমরা বলবো। আর কোনো যদি আপনারা দেখা করতে চাইছেন, প্লিজ ভিজিট নির্বাণা, অলওয়েজ ওয়েলকাম। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। যারা এই ভিডিওটা দেখছেন, হয়তো অনেকেই সাইলেন্টলি স্ট্রাগল করছেন, কিন্তু মনে রাখবেন ইনফার্টিলিটি কোনো লজ্জার বিষয় না, এটি একটি মেডিকেল কন্ডিশন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দেরি না করা। আজকের এপিসোডটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই শেয়ার করুন এমন কারোর সঙ্গে হয়তো এই ইনফরমেশন তার খুব দরকার। আর বিস্তারিত জানতে ডেসক্রিপশনে দেওয়া নির্বাণা আইভিএফ ক্লিনিকে কন্ট্যাক্ট ডিটেলসে যোগাযোগ করতে পারেন। আর এমন ইনফরমেটিভ হেলথ কেয়ার কন্টেন্ট পেতে ডাক্তারবাবু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।